বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে। গতকাল পর্যন্ত তিনি আমাদের জানিয়েছেন যে ৭৫-এর ১৫ই আগস্টের ঘটনাবলী, যে ঘটনার জন্যে তারা দায়ী এবং তাদেরকে দায়ী করা হয়েছে, মামলা করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি বিধান করা হয়েছে এবং তারা তা অনেকটা স্বীকারও করে নিয়েছেন। কিন্তু এই পরিকল্পনার সঙ্গে, এই ঘটনার পরিকল্পনার সঙ্গে কেবল তারাই যুক্ত ছিলেন না, আরও অনেকেই যুক্ত ছিলেন এবং তাদের পরিকল্পনা আরও ভয়াবহ ছিল, সেটি দেশের জন্য কল্যাণকর হতো না। আজকেও আমরা ওই ঘটনাবলী নিয়ে কথা বলবো, তবে গতকাল যেখানে শেষ করেছিলাম আমি শুরু করছি সেখান থেকে আজকে। কর্নেল আব্দুর রশিদ, আপনি সেনাবাহিনীতে ওই সময় যখন ছিলেন তখন আপনার ইমিডিয়েট বস কে ছিলেন, অর্থাৎ অধিনায়ক ছিলেন আপনি? আপনি কার আন্ডারে ছিলেন? ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এবং কর্নেল ফারুকের ক্ষেত্রে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আপনাদের দুজনেরই? জি। আর্টিলারি এবং আর্মার ডাইরেক্টলি সিজিএস এর আন্ডারে ছিল, ওইটা সাধারণভাবে ব্রিগেডের আন্ডারে ছিল না। তো এই পরিকল্পনা নিয়ে বা এইসব বিষয় নিয়ে কখন ওনার সঙ্গে আপনারা শেয়ার করেছেন? কার সঙ্গে বললেন? খালেদ মোশাররফের সঙ্গে? না, বা মুজিবের এই শাসনামল নিয়ে বা আপনাদের ক্ষোভ অসন্তোষ সেগুলো নিয়ে কখনো? জেনারেল আলাপ হয়েছে, কিন্তু পরিবর্তনের ব্যাপারে ওনার সাথে আমি কোনো আলাপ করিনি এবং উনিও আমার সাথে কোনো আলাপ করেন। ৭৫ জুলাই মাসে কোনো একদিন সন্ধ্যের সময় জেনারেল মঈন, তৎকালীন কর্নেল মঈন, সম্ভবত মঈনুল হোসেন চৌধুরী, তার বাসার সামনে আপনার তার সঙ্গে দেখা হয়েছিল এবং সেখানে আপনি এই যে বাকশাল সেনাবাহিনী রাজনীতি নিয়ে উত্তেজিত হয়ে অনেক কথাবার্তা তাকে বলেছিলেন। তার বইয়ে তিনি এটি লিখেছেন এবং তিনি আপনাকে আপনার ব্রিগেড অধিনায়ক সাফায়াত জামিলের কথা লিখেছেন, উনি যে তার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলতে বলেছিলেন। আপনি কি মিস্টার জামিলের সঙ্গে এসব বিষয় নিয়ে কোনো কথা বলেছিলেন? না, কোনো সময় কথাই হয়নি। তখনই কথা নেই। মঈনুল হোসেন চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল? মঈনুল হোসেন চৌধুরীর সঙ্গে কোনো কথা হয়নি। সো আপনি বলছেন যে ওনার বইতে যেটি লেখা হচ্ছে সেটি ঠিক নয়? ওইটা অ্যাবসলিউটলি মিথ্যা। ওকে। দেন আপনারা কখন, এই যে আপনি আপনার ভাবনার কথাটা বললেন যে আপনারা এর সঙ্গে যুক্ত না থাকলে হয়তো পরিস্থিতিটা অন্য দিকে টার্ন নিতে পারে, এই যে ৭৫-এর যে পট পরিবর্তনের পরিকল্পনাটা করলেন বা বঙ্গবন্ধুকে হত্যা করা বা তাকে ক্ষমতাচ্যুত করবার যে প্ল্যানটা, সেটা কবে, কখন, কোথায়, কিভাবে করলেন একটু বলবেন আমাদেরকে? না, সেটা চিন্তার যে এটা পরিবর্তন, অন্য ধারার একটা চিন্তা আসা উচিত, সেই ব্যাপারে আমি অনেক চিন্তা করেছি এবং সেই ব্যাপারে কর্নেল ফারুকের সাথে অনেক কথা হয়েছে যে আমার চিন্তাধারাটা কি। এবং সেই হিসাবে একবার কথা হয়েছে কর্নেল ফারুক, আমি, আর সেখানে মেজর হাফিজ ছিল। মানে মেজর হাফিজ কর্নেল আমিন ছিল, বিএনপির মন্ত্রী। বিএনপির মন্ত্রী মেজর হাফিজ, কর্নেল আমিন। আর কর্নেল আমিন ছিল। কর্নেল আমিন মানে কি পরে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী? না, আমিন দু তিনজন আছে। এটা হলো 16 বেঙ্গলের, তখন 16 বেঙ্গলের সিইউ ছিল, যেটা জয়দেবপুরে ছিল। আচ্ছা। তারপরে ওর অন্য জায়গায় পোস্টিং হয়ে যায়। হাফিজ তখন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল এবং হাফিজের পরবর্তীতে পোস্টিং হয় বিএম ব্রিগেড হিসাবে। আচ্ছা। এবং ওদের সাথে ফারুক অনেক আগের থেকে 74 আমার অবর্তমানেও অনেক কথা বলেছে। আমিন কোথায় আছে পরে না, আমি ঠিক খোঁজ নেইনি। এবং ওর সাথে এয়ারফোর্সেরও 2-1 কথা বলছিল, কিন্তু আমি পরবর্তীতে বেশি ওর সাথে কথা বলতে চাইনি, শুধু একবার ওদের সামনে কথা বলেছি। তারপরে সেটা হয়েছিল। এবং সেইখানে এটা হবে আপনার এন্ড অফ জুন, মেবি বিগিনিং জুলাই। তো সেইখানে এই চিন্তাধারার মধ্য থেকেই তখন কথা আসছিল, ঠিক আছে তাহলে আওয়ামী লীগের থেকে কে এই পরিবর্তনকে মেনে নিয়ে
প্রেসিডেন্ট হতে পারে। এটা কি ওই মিটিংয়ে আলোচনা হলো? মেজর হাফিজরা যে মিটিংয়ে ছিলেন না? ওইটা ফারুকের সাথে আমার আলাদা হয়েছে, এবং ওই মিটিংয়ে যখন ছিল তখন ওনাদের বক্তব্য কি ছিল? মানে দেব এগ্রিড, তখন একটু পয়েন্টটা আসলো যে যাকে আওয়ামী লীগের মেইন লিডার উপরের যা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে তাদের সাথে আলাপ করা উচিত। তখন কে কাদের সাথে জানাশোনা আছে সেই হিসাবে আলাপ করা। সেইখানেই সিদ্ধান্ত হয়েছিল যে আমি খন্দকার মোশতাকের সাথে আলাপ করব। আর সেটা কি কেবলমাত্র খন্দকার মোশতাক আপনার পূর্ব পরিচিত বলেই? না, আমি জানি যে আমি আমার আব্বাকে নিয়ে যে ওরা এখানে আমি যেতে পারবো, গেলে আমি আলাপের একটা সূত্র খুঁজে বের করে আমি আলাপ করে ফেলবো। কর্নেল ফারুক সাহেবের আলাপ করার দায়িত্ব ছিল নজরুল ইসলাম সাহেবের সাথে। আর হাফিজ বলেছিল ওর সাথে জানাশোনা আছে তাজউদ্দিন সাহেবের, ও তাজউদ্দিন ইসলামের সাথে আলাপ করতে পারে। আর আমিন কার সাথে আলাপ করার জন্য সেটা আমার মনে নেই। তা আমি বলছি তাহলে আপনারা ওদের সাথে আলাপ করে ইউ গেট দ্য ফিডব্যাক, প্রথমত সেটা ওরা অ্যাকসেপ্ট করে কিনা, এবং যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই দায়িত্বটা নেবার সেটা পারবে কিনা, তাদের নিজেদের কনফিডেন্স আছে কিনা। তো সেটা কথা হয়েছে। তো সুতরাং এরপরে ওরা এসে পরবর্তীতে জানালো যে না, তাজউদ্দিন সাহেব এবং নজরুল ইসলাম দুজনের পক্ষেই ওনারা পরিবর্তনকে উনি স্বীকার করে নিয়েছে যে পরিবর্তন হওয়া প্রয়োজন। আর কিন্তু এই দায়িত্বটা পালন করতে গিয়ে ওরা পারবে কিনা ওদের সন্দেহ আছে, কারণ তার আগে এইসব কথাবার্তা ওনারা কারোর সাথে বলতেও পারবেন না টু গেট দ্য ফিডব্যাক কে না আমার একটা স্ট্রং সাপোর্ট আওয়ামী লীগ দিবে। তো সেই জন্য ওরা একটু ভীত ছিল। পরবর্তী একদম লাস্টে আমি জুলাই মাসের দিকে খন্দকার মোশতাক সাহেবের সাথে দেখা করি, একা, আমার আব্বাকে নিয়ে একাই। হ্যাঁ, আগামা সিলেনের বাসায়। আগামা সিলেনের বাসায়। তো ওখানে দেখা গেছে হয়তো আব্বা গেছিলেন, ওনারা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যে না আসছেন রাত্রে খেয়ে যাবেন। তো দ্যাট মিনস আমি দেখলাম যে এটাও ভালো। আমি জানি যে আব্বা যখনই যেতেন উনি খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাসায় পৌঁছে দিতেন, তার মানে উনি এমনি অটোমেটিকলি যথেষ্ট টাইম পাওয়া যাবে। তো ওখানেই দেন উনিও একলা ছিলেন, সবাইকে বের করে দিয়ে, বা পলিটিশিয়ানদের কন্টিনিউয়াস লোক আসতেই থাকে বিকালবেলায় গ্রামের থেকে। তো সেখানে আমি তখন উনি বলে যে না আর কারোর আসার দরকার নেই, যে আমি নাই। তখন আমরা এমনি কথা বলতে আরম্ভ করলাম দেশের পরিস্থিতি এটা সেটা। তো এটা নিয়ে বললো তখনই ওই একই প্রশ্ন যে আপনি তাইলে ওকে আপনারা বদলাতে যাচ্ছেন না কেন? আইদার ইউ শুড রেকটিফাই হিম or you should change him. তো রেকটিফাই করার জন্য যে চেষ্টা করা হয় নাই তা করা হয়েছে, কিন্তু রেকটিফাইয়ের কোনো রাস্তাই নেই যে উনি রেকটিফাই হবেন। এবং এটার সাথে বাইরেরও অনেক যোগাযোগ আছে। পরে বললেন যেটা রাশিয়া এবং ইন্ডিয়াও এটার সাথে জড়িত আছে, সুতরাং এই স্টেপগুলি ওইভাবেই নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু মুজিব যেসব স্টেপগুলো নিচ্ছেন এই ওয়ান পার্টি সেটা জড়িত আছে, কিন্তু আমরা যতবারই না করছি তো উনি আমাদের কথার কোনো মূল্য দেননি। তার পরিবর্তন হ্যাঁ জানি আছে। তো আমি বললাম তাহলে পরিবর্তন আমরা কিভাবে করবো? রাজনৈতিক পরিবর্তন তো এভাবে হয় না, পরিবর্তন হয় শুধু মিলিটারি দিয়ে। আমি বলি মিলিটারি এটা পরিবর্তন কেমনে করবে? আওয়ামী লীগ এত স্ট্রং, দেশের ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, স্বাধীনতা সংগ্রামে ওদের একটা ভূমিকা, এটা তো আমাদের ভুলে যাওয়া উচিত না। সুতরাং সেই হিসেবে গিয়ে এটা নিলে আর্মি বা কেমন করে সামলাবে? সুতরাং সেটা আর্মির ওই দায়িত্বের মধ্যে নেওয়া সম্ভব না, এটা নিলে আপনাদেরই নেওয়া উচিত।
তখন উনি বলে হ্যাঁ আর্মি যদি পরিবর্তন করে তা আমি সেই দায়িত্বভার গ্রহণ করতে পারি। তা আমি বলি তাহলে আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে কি এটা মনে করেন যে আওয়ামী লীগ আপনাকে সাপোর্ট করবে, তারপরে আওয়ামী লীগকে আপনি ম্যানেজ করবেন এবং সেটা সম্ভব হবে আপনার দ্বারা? উনি বললেন যে হ্যাঁ, আই এম কনফিডেন্ট, আই উইল ম্যানেজ। আমি প্রেসিডেন্ট হই, সেটা আমার দায় দায়িত্ব, সুতরাং আমি সেটা করতে পারবো। তো তখনই উনি বললেন যে যদি সেটা হয় তাহলে যদি পরিবর্তন হয় তো পরিবর্তনের মধ্যে একটা জিনিস যে তোমরা পরিবর্তন হলে শেখ মুজিবকে কি করবে? আমি বলি এখন মনে করেন আপনি প্রেসিডেন্ট, তখন শেখ মুজিবকে কি করা উচিত সেটা আপনি বলবেন। বলে এখান থেকে তো আমি মনে করি যে আপনি প্রেসিডেন্ট। তখন বলে শেখ মুজিবকে ইমিডিয়েটলি ট্রাই করে মারতে হবে। বলে আচ্ছা, আমি বলে ওকে, আমি বলি সেটা চিন্তা করতে দেখতে হবে। কারণ না, চিন্তা না, যদি শেখ মুজিবকে যদি মনে করেন যে আপনারা ধরে জেলে রেখে দিবেন আর আমি প্রেসিডেন্ট হব, সেই হিসেবে এটা টোটাল ফেইলিওর। সুতরাং তখন আর আমি এটার মধ্যে নাই, তখন আমি প্রেসিডেন্ট হতে রাজি না। আমি বলি ভালো কথা। তখন বলে শুধু শেখ মুজিবই নয়, এর মধ্যে আরো কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে হবে যারা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যেতে হবে মিন্স তাদেরকে মেরে ফেলতে হবে, তাদের ওরা ক্ষতির কারণ হবে। তো যেমন তা আমি বললাম যে তাহলে ওরা কারা? তো বলল যে এক হলো আপনার তাজউদ্দিন, আর এক মনসুর আলী, শেখ মনি, শেখ মুজিব তো আছেই, আর হবে শেখ মুজিবের বড় ছেলে কামাল, কামালের শ্বশুর। কামালের শ্বশুরের নামটা আমার মনে নেই, ওরা কোথাও একটা কলোনিতে থাকতো। তিনি কি খুব অ্যাক্টিভ কোনো কিছু ছিলেন না? ওনার কথা হলো যে এই লোকগুলোর সাথেই যে অধিকার সূত্র হিসেবে যদি শেখ মুজিবের কখন কিছু হয় তাহলে ভারতের সাথে ওদের নেতৃত্ব ভারত অ্যাকসেপ্ট করবে, এই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কামালের কথা কি বলেছিলেন না? কামালের শ্বশুর। কামালের শ্বশুর। আচ্ছা, কামালের শ্বশুর। কথা বললেন? কামালের শ্বশুরের নামও আমার মনে নেই, চিনিও না, জানিও না। তারপরে আরো এক দুজনের নাম বলেছে, আমার ঠিক মনে আসছে। কামরুজ্জামান বা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের নাম বলেছেন? কামরুজ্জামানের নাম বলেছে, সৈয়দুল ইসলামের না, কামরুজ্জামান নাম বলেছেন, নজরুল ইসলামের নাম বলেননি। তো তোমার আইডিয়া ইজ ক্লিয়ার। এখন ভারতের সাথে তাদের কদ্দুর আন্ডারস্ট্যান্ডিং বা মুজিব কদ্দুর আন্ডারস্ট্যান্ডিং করছে, কিছু হলে দে উইল বি দ্য অ্যাকসেপ্টেবল লিডার অ্যান্ড ইন্ডিয়া শুড সাপোর্ট দ্যাম। ওইটা না ওনার ব্যক্তিগত রাজনৈতিক কেরিয়ার হিসেবে ওইটার মধ্যে কোনো ইন্ডিকটিভনেস আছে, সেটা আমার জন্য তখন এই কারণগুলোই হতে পারে। তো আই ডিড নট ওভারলুক ইট ক্যান বি এ পার্সোনাল অলসো। তো এরপরে আইডিয়া আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তো দেন আমি বললাম যে দেন উই হ্যাড এ detailed discussion with Colonel Farooq. At least Khandaqar Mushtaq will be agreeable, and he also has a link at least with the Western countries, better relation. Maybe he is not friendly with Russia and India much. তখন ও বলল যে ঠিক আছে। তখন আমরা যে এই কথা তুমি কাউকে বলতে পারবো না। ফারুক বললো যে এক কথা, আমি বলে দেখো এত কমপ্লিকেটেড, আমার মনে হয় এটা আমরা বাদই দিই। সেটাও আমি বলেছি, এত কমপ্লিকেটেড ম্যাটার্স যে এই ম্যাটার্সে আমরা এটা বাদই দিই। তখন বলে যে না,
আমরা বাদ দিলে এখন আমরা মারা পড়ছি, আমরা মারা পড়ছি, সুতরাং এটা করতেই হবে এবং এটা করবো, নাহলে আর কেউ সাথে করবো, যাই হোক। তাহলে আমি জানি আরো লোক আছে, কেউ না কেউ করবেই। তো আমি দেখলাম যে ও যেহেতু এটা অন প্রিন্সিপাল এগ্রি করছে, হোয়াই নট, অ্যাটলিস্ট আওয়ামী লীগ উইল সার্ভাইভ। এবং সত্যিকার অর্থে তখনকার ওই সিচুয়েশনে আওয়ামী লীগ যে আজকে রাজনীতিতে আছে, এটা একমাত্র আমারই অবদান। সুতরাং তখন আমরা প্ল্যান অ্যান্ড ওয়ার্কআউট করলাম যে ঠিক আছে 14 নাইটে। তখন প্ল্যানের মধ্যে আরেকটা জিনিস ছিল যে তখন আপনার আমরা এগুলো টু টেক আউট দি ইউনিট আউট, সো দ্যাট ওয়াজ এ প্রবলেম। তখন আমি সাজেস্ট করলাম যে তুমি একটা কাজ করো, কে আর্মার্ড কোর অ্যান্ড আর্টিলারি ইউনিট, ওরা প্রত্যেক থার্সডে নাইটে, কারণ ফ্রাইডে আমাদের ছুটি, উইকলি হলিডে, সুতরাং থার্সডে নাইটে আমরা নাইট ট্রেনিংয়ে যাব এজ এ কম্বাইন্ড ফোর্স, এবং সেটার পারমিশন সিজিএস এর মানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের থেকে ওইটা পারমিশন দেওয়া, এবং ওরা ইউনিটকে লিখে দেখ যে আমাদের নাইট ট্রেনিংয়ের প্রয়োজন আছে ফর কোঅর্ডিনেশন, সুতরাং দুজন নাইট ট্রেনিং করবে এই দুটো ইউনিট। তখন আমরা মাঝখানে ওই থার্সডে ফ্রাইডে নাইটে we used to take the unit out and we used to take the দুজন মিলে চিন্তা করছিলেন, দুজন মিলে চিন্তা করে, এবং সেটা খালেদ মোশাররফ সেটা পারমিশনও দিয়েছে। পারমিশন দেওয়ার পরেই আমরা করতে পারি, তাছাড়া করা সম্ভব না। তো খালেদ মোশাররফ সেটার পারমিশন দিয়েছেন। পারমিশন দেওয়ার পরে আমরা প্রত্যেক থার্সডে নাইটে আমরা নাইট ট্রেনিংয়ের জন্য সারা রাত্রের জন্য বাইরে চলে যেতাম। কোন সময় থেকে শুরু করলেন? এটা জুলাই থেকে। হ্যাঁ, জুলাই থেকে আমরা এভরি সাথে চলে যেতাম, এবং এটার আইডিয়া ছিল যে এনি ডে উই ডু ইট মেক দ্য মুভ, দেন আমরা শুধু ওই থার্সডে ফ্রাইডে নাইটেই করব, তাহলে আমরা ইউনিট নিয়ে আমরা বাইরে যেতে পারছি। সুতরাং এটা কারো কোনো সন্দেহের কোনো কারণ হচ্ছে না। সুতরাং সেই হিসাবে ডেট ফিক্স করো। তো সেই হিসাবে ডেট ফিক্স করে সে করা হয় 14-15 নাইটে। So rather than the 14th and 15th August night, it is better, it is Friday and it's a good day. So we pray to Allah that with final judgment it will be God. If somebody gets assassinated, so it is a question of life, so the God will decide whether it is justified or not. It may be a successful or it may be a failure. So we are ready for both. And then this is the Independence Day for Pakistan and India, so everybody is busy there also. So that was decided and we kept the date to ourselves. It was neither told to Zia nor it was told to Mushtaq. জিয়ার সঙ্গে এরপর আর যোগাযোগটা হয়নি আপনাদের? না, আমি তখন কোনো যোগাযোগ করিনি, আমি নিজেই কোনো যোগাযোগ করিনি। কর্নেল তাহের চেষ্টা করেছিলেন যোগাযোগ করতে? তাহের সঙ্গে তো অলমোস্ট এভরি উইক একবার যোগাযোগ হতো। বাট আপনাদের মুভের কথা বলেন না তিনি? না, আমাদের মুভের কথা আমি কিছুই বলি নাই। হ্যাঁ, কিছু হচ্ছে, হবে, যখন হবে তখন জানানো হবে। ঠিক আছে, থেকে অন্য কিছু বলেননি? না, অন্য কিছুই বলেননি। খালি সবসময় এটা বলতেন আমাকে এক সপ্তাহ আগে বলতে হবে। আমি বলি যখন হবে তখন এক সপ্তাহ আগে, যখন না হবে তখন তোমাকে আমাকে কি বলবো। তো সেই অবস্থায় চললো। দেন আপনি এবং কর্নেল ফারুক ডিসাইড করলেন যে 14th and 15th নাইট, হ্যাঁ, দ্যাট ইজ সুইটেবল ফর আস। অন্য কেউ ছিলেন এই চিন্তা? না, ওই ডেটের মধ্যে আমরা কাউকে শেয়ার করতে দেইনি। That we did not. We find it is too risky. In the meantime, August সেকেন্ড উইকের বিগিনিং একদিন ফারুকের বোন আবার তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ে, আর্কিটেকচার পড়ে। ও একদিন এসে আমার কাছে বলল যে রশিদ ভাই, ইউনিভার্সিটিতে আমি কিছু কথা শুনতেছি। আমি কি কথা? তো বললো যে
ইসেতে ওরা মনে করে মানে আওয়ামী লীগ যারা করে আর কি ওই গ্রুপের থেকে কয়েকজন এসে আমাকে গত 3-4 দিনে প্রত্যেক দিনই এসে বলে যে দেখো একটা খবর আছে যে আর্মির থেকে কিছু হতে যাচ্ছে শেখ মুজিবের এগেইনস্টে, সুতরাং সেটাতে তোমার ভাই জড়িত আছে এবং ওদেরকে এই তখন আবার করছিল আপনার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল শেখ মুজিবের ঢাকা ইউনিভার্সিটিতে অন 15th or 16th অগাস্টে 15th অগাস্টে সকালে, হ্যাঁ, একটা প্রোগ্রাম হওয়ার কথা। সব জায়গা থেকে আওয়ামী লীগের স্টুডেন্ট লিডারশিপ ওরা আসছে এবং ওই মিটিংটার পরে ওদের বলল যে ওদের স্টুডেন্টদের আইডিয়া হলো দে উইল ডিক্লেয়ার হিম অ্যাজ দ্য লাইফ লং প্রেসিডেন্ট এবং ওই মিটিংটার পরেই then he will order the action in the army. তো আমি বললাম যে আমি তো এমন কিছু জানি না, তো তোমার ভাইয়ের ব্যাপারে বলছে, তো আমার ব্যাপারে তো বলে না, তুমি ভাইকে জিজ্ঞাসা করো। তো কোনো ভাইকে কথা বললে তো সে বলে যে দূর দূর আসলে তো আমি এটা শুনতেছি, আমার প্রত্যেক দিনে এসে কেউ না কেউ আমাকে বলতেছে আওয়ামী লীগের, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি আওয়ামী লীগের স্টুডেন্ট লীগের সবাই সাথে আমার জানাশোনা পরিচিত। আমি বললাম যে দেখো ওগুলি কিছু না, এরকম গুজব কত কিছুই করে, তো আর যদি ওদের এমন কোনো সন্দেহ তাই গেলে ম্যাক্সিমাম চাকরি থেকে বের করে দিবে। আগেও তো অনেকে বেরিয়েছে, জিয়াউদ্দিন বেরিয়েছে, ডালিম বেরিয়েছে, তাহের বেরিয়েছে, মঞ্জুর বেরিয়েছে, তো বের করে দিলে আমরা বের করে যাবো, তো অসুবিধাটা কি? এটা না যে আর্মি চাকরি না করলে আমাদের খাওয়া জুটবে না, যে উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সারভাইভ। ওটা বলে আমি করে দিছি। তো তখন আমি দেখলাম যে ওকে, অ্যাজ লং এজ হি ডাজ ইট আফটার 15th August then it is fine because we know whatever we do it is a success or failure, we are doing it on 14th. See? So that did not worry us much that we will be disturbed earlier. আপনাদের দুইজনের ফ্যামিলিতে কেউ কি এটি আজ করতে পেরেছিলেন যে আপনারা ইটস এ রিস্কি গেম? এবং না, এটা ফ্যামিলি তো কারোর বললে কি আপনি কোনো ফ্যামিলি কি রাজি হবে নাকি যে আমার স্পেশালি রিস্কি কু? হ্যাঁ, যে আর্মি চিফ অফ স্টাফ কু করা ইজ ডিফারেন্ট দেন আর্মি চিফ অফ স্টাফ যেখানে ইনডাইরেক্ট রোল, আর সেইখানে ইউনিট কমান্ডার্স প্লেইং দ্য ডাইরেক্ট রোল, তো সেইখানে ইট ইজ মোর রিস্কি। তো ওইভাবে তো আপনি ফ্যামিলিকে বলার তো কিছু নেই। শফিউল, বাট স্টিল উই কনসিডার দ্যাট জিয়া ইজ অলসো দ্য চিফ, ডেপুটি চিফ। তো সেইখানে ইট ইজ ভেরি রিস্কি, সো ইউ কান্ট এক্সপোজ দ্যাট রিস্ক টু এনি ফ্যামিলি মেম্বার্স। তো ফ্যামিলি মেম্বার্স দেন ইন দ্যাট কেস ডু ইউ থিঙ্ক এনি ফ্যামিলি ইন বাংলাদেশ উইল সে ওকে? আপনি তখন ক সন্তানের বাবা? আমার তখন 2 সন্তান, 2 কন্যা সন্তান। 2 কন্যা। কর্নেল ফারুক? কর্নেল ফারুকের বাচ্চা একটা বাচ্চা। তো সেইভাবে আমরা এটাকে প্ল্যান করলাম। অ্যান্ড উই 16 Bengal and 1st Bengal, the Hafiz was to bring to the action, and 16 Bengal at ওই সময়ে সিও ছিল কর্নেল শাহজাহান, এবং ও সাপোজ টু মোবিলাইজ দি 16 Bengal ফ্রম জয়দেবপুর। মেজর হাফিজ ছিলেন কোথায় তখন? BM2 1st Bengal রেজিমেন্ট, ব্রিগেড হেডকোয়ার্টার, ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার। তার কিছুদিন আগেও সে ছিল 1st Bengal রেজিমেন্টে ছিল, তো এইটা ওর দায়িত্ব ছিল। তো 14 তারিখে বিকালে যখন কর্নেল শাহজাহানের সাথে কথা হলো, তখন সে বললো যে দেখো আজকেই আমার ইউনিটকে নিয়ে একটা আর্মি হেডকোয়ার্টার একটা ডেমনস্ট্রেশন ছিল, গত 1 সপ্তাহ ধরে বিজি, আর আজকে সেই ডেমনস্ট্রেশনটা হয়েছে এবং আমি জানি সেটা ডেমনস্ট্রেশন হয়েছে। প্ল্যানের কথা বলেছেন না?
না, হি ওয়াজ সাপোজ টু মোবিলাইজ, হ্যাঁ বলা হয়েছে হি ওয়াজ সাপোজ টু মোবিলাইজ। ও তখন বলল যে মোবিলাইজ আমি করতে পারছি না, কারণ আমার ইউনিট ডেমনস্ট্রেশনে ছিল সারাদিন, আর আগেও এক সপ্তাহ এটার প্রিপারেশনে গেছে, তো আমাদেরও দাওয়াত ছিল কিন্তু আমি যাইনি কাজে ব্যস্ত বলে। তো ও বলে যে আমার পক্ষে তো এখন আর আর্মি চিফ যাওয়ার সময় 2 দিনের ছুটি ঘোষণা করে গেছে, যে ডেমনস্ট্রেশন ভালো হয়েছে, নর্মাল আফটার ডেমনস্ট্রেশনে 1 মাস কাজ করছে সোলজাররা, তারপরে লাস্ট ডেতে যখন এটা ভালো হয় তখন নর্মালি 1 দিন 2 দিনের ছুটি দিয়ে যায়, কারণ এখন আর্মি চিফ এটা 2 দিনের ছুটি দিয়ে গেছে, সুতরাং এইখানে আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না ছুটির মধ্যে বের করা, দেন ইট বিকামস ডাউটফুল। আই সেড ওকে ফাইন। তারপরে হাফিজকে দেওয়া হলো, তো হাফিজ বলে যে আমি তখন বিএম পোস্টিং করে দিয়েছি, তবে আমি চেষ্টা করব কোনোভাবে ওয়েস্ট বেঙ্গলকে করা যায় কিনা। ঠিক আছে ফাইন। হ্যাঁ অফকোর্স। তো ওরা এটা জানতো এক্স্যাক্টলি অন লাস্ট ডে দ্য 14, তার আগে ওদেরকে বলে নেই যে 15th এরকম ডিসাইডেড দ্যাট ইউ কাম অ্যালং। তো মানে আপনারা 4 জন জানলেন 14 তারিখ বিকেলে, নাকি আপনাদের ইউনিটের অন্যদেরকে আপনারা বলেছেন তখন পাকিস্তান? না, ইউনিটে তো আমরা তো ট্রেনিং এ যাচ্ছি, মানে এমনি আমাদের ইউনিট তো জানাই আছে, আমাদের ইউনিট জানে যিনি ক্লিয়ার যাবে। তো সেখানে দেখলাম যে আমার ইউনিট আর ফারুকের ইউনিট দুইটাই আমাদের কাছে সলিড অ্যাভেলেবল। তো এখানে একটা কথা আছে, আমি যখন আসি, যখন তাহেরের সাথে এই কথা বলা হয়, তখন আমি ফারুককেও একবার জিজ্ঞাসা করেছিলাম যে ফারুক, একটা জিনিস তোমার ইউনিটটা সেটা কমান্ড করেছে মেজর জলিল, and Mojid Jalil is now the chairman of the JSD. এখন যেহেতু জেএসডির একটা আলাদা এজেন্ডা আছে, তোমার ইউনিটে সেটার ইনফিল্ট্রেশন কতটুকু? সে বলল যে না, আমার এখানে কোনো ইনফিল্ট্রেশন নাই। আমি বললাম যে না, স্টিল তুমি এটাকে ইউ টেক কেয়ার অফ দ্যাট অ্যান্ড ইউ লেট মি নো, কারণ আমার কাছে এখন সময় নাই যে আমি তোমার ইউনিটে গিয়ে সোলজারদের সাথে কথা বলবো আর আস্তে আস্তে কথা বের করব। তো এটা তোমার ডিউটি, তুমি সব সময় লাফাচ্ছ যে করতেই হবে, সুতরাং এই জিনিসটা তোমার বোঝা উচিত, তা না হলে এটা একটা ডেঞ্জারাস হবে, গেম হবে, যেটাতে আমরা আটকেই যাব। সে বলে যে না, ওরকম কিছু না, সব ঠিক আছে। So I said, okay, if you say it, then I trust, and I cannot have the breach of trust now. I say it was all throughout for last 2 years, it was your initiative and all. যদিও আমি ছিলাম না, বাট এখন এসে দেখতেছি যে আমার আর কোনো উপায় নাই, সেটাকে চেষ্টা করতে হবে যেটাকে সাকসেসফুল করা যায় কিনা, দ্যাট ইজ মাই ট্রায়াল। আদারওয়াইজ আমার কোনো সুযোগ থাকলে আমি যশোর চলে গেলে আমি এটার থেকে বেশি যেতাম, মানে আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। তো এরকমভাবে এখন যেভাবে জড়ানো হয়েছে, সুতরাং একটা না একটা কিছু করতে হয়, সেই জন্য আমি করছি, এবং আই ওয়ান্ট দ্যাট ইফ আই ডু ইট আই শুড ট্রাই টু মেক ইট সাকসেসফুল। রেস্ট আল্লাহ উইল ডিসাইড। So then we have moved accordingly. Farooq has prepared militarily everything, different grouping, and briefed them. মেজর ডালিমকে তখন ট্যাগ করেছেন আপনাদের সঙ্গে? হ্যাঁ, মেজর ডালিম, তারপরে নূর চৌধুরী, and Colonel Shariar, then Major Huda. এটা লাস্ট মোমেন্ট ট্যাগ আপ। ডালিম আর্মিতে ছিল না, আর শারিয়ারও ছিল না, and মেজর রশিদও ছিল না। তো তাদেরকে নিয়ে আসলেন কেন? আমাদের শর্টেজ অফ অফিসার ছিল, কারণ তখন অ্যাকচুয়ালি অফিসার তো বেশি না, প্রত্যেকটা ইউনিটে 3-4 জন অফিসার, তো সেইভাবে প্রয়োজন হয়েছিল ইসেতে। তো সেই হিসেবে ডিটেল ওয়ার্কআউট সেটা ফারুকের রেসপন্সিবিলিটি ছিল, এবং ফারুক সেটা করেছে। সেই গ্রেসিতে ওনাদের সঙ্গে আপনারা কতদিন যাবত এসব বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন? About 10 days before. তার আগে ওনারা এই মুভটা সম্পর্কে তেমন না। তো সেইখানে গিয়া ও ব্রিফ করছে, এবং তখনও আমি ব্যস্ত ছিলাম যে
to make the arrangement with Mushtaq and political side কি হবে না, it is quite worrisome. It is not all that an easy game. So in the end one thing happened, ওই দিনই বিকালবেলায় থার্সডেতে বিকালবেলায় একটা ইন্ডিয়ান হেলিকপ্টার ক্র্যাশ হয় চিটাগাঙ্গে এবং ওইখানে ওদের কতগুলো অফিসার ছিল, সবাই মারা যায়। Then whole army headquarter and even the government, they were all busy to collect the dead bodies and send them to India. So there was a lot of tension. তো সেই হিসাবে তো আমি দেখলাম যে এইটাও একটা ইনসিডেন্ট যেটা ভালোই, সবাই ব্যস্ত আছে। So then we moved according to our decision, Farooq Gal. So এইখানে there was never any idea to assassinate any of the family members, including বঙ্গবন্ধু মুজিব। হ্যাঁ, ইনক্লুডিং বঙ্গবন্ধু মুজিব। কাউকে মারতে কাউকে মারার কোনো কথা নেই। তো what was the plan? Rajiv Mujibur Rahman should be brought to the race course. Race course ওখানে on that night? Yeah, immediately after surrendering. তো রেস কোর্সে নিয়ে আসা হবে এবং রেস কোর্সে এনে ওনাকে কোর্ট মার্শালে ট্রাই করা হবে এবং সেই হিসাবে ডেথ পানিশমেন্ট দিয়ে ডেথ এক্সিকিউট করা হবে। That was the plan for his assassination. It is only him. There was nothing should happen to any other individual's family. না। আচ্ছা, তো সেইখানে ওইটাই দেখবেন যে আপনার ওদের ব্যাপারে আমার ডিসিশন হলো যে আমি ওদের কাউকে কিছু করব না। Your personal decision? It was my personal decision যে Sheikh Mujib is fine and Moni is fine. See? Nothing beyond that. Sheikh Moniকেও ধরে আনার প্ল্যান ছিল? হ্যাঁ, শেখ মনিকে, হ্যাঁ, because he is too dangerous for the student এবং কামালের সাথে ওর প্রায় ঝগড়া হতো স্টুডেন্ট পলিটিক্স নিয়ে, but he is considered to be one of the most dangerous person. তারপরে ওইটা ব্রিফ করে ওদের ব্যাপারে এটা দিয়েছেন, বাট অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার or children and anything there was no instruction as such. They are supposed to be absolutely safe. খন্দকার মোশতাক যাদের কথা বলছে ওগুলো আমি ওদের একজনের কেউ আমি করতে চাই না। আমি কর্নেল ফারুকও বলেছে, হ্যাঁ আমাদের সেটা বলছে আমাদের এটা কি ঠেকা লাগলো আরেকজনের এইসব জ্ঞানজামি করার জন্য। সুতরাং ওইটা কোনো অবস্থাতেই নেই। আমরা ডিসাইড করলাম যে এটা মোশতাককে বলারও দরকার নেই, বাট আমরা এটার মধ্যে যাব না। সুতরাং দে ওয়ার ফ্রি। আমরা দেখুন যে 15th অগাস্টে আমরা ওদেরকে অ্যারেস্টও করতে দিইনি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট দুটা ইনসিডেন্ট কে 15th অগাস্টের পরে বেশ কিছুদিন আমরা ওদের অ্যারেস্টও করতে চাই না। আমি ওরা অ্যারেস্ট করবে না, মারবে কি করে, এটা মোশতাকের ব্যক্তিগত ব্যাপার, ওইটার মধ্যে আমরা যাবই না। আচ্ছা, তারপর বাই দ্যাট টাইম মোশতাক এবং আপনারা একসঙ্গে হয়ে গেছেন এবং একজনের দায়িত্ব আরেকজনকে তখন বহন করতেই হতো। মানে আপনি যখন বলছেন যে মোশতাক করবে, তখন আপনি তো তার থেকে নিজেকে মুক্ত করতে পারতেন না আলটিমেটলি। না, মোশতাক যদি নিজে কিছু করতে হয় সেটা তো সে পরে করবে, আমি জানি। আমি সেটা ওই দিন কেন করব, এবং পরে তো আমার কাউকে ক্ষতি করার কোনো না। আমার তো ওই দিন যা হবার তাই হবে। যেই 2-3 জন টার্গেট আছে ওদের যা হওয়ার হবে, এর পরবর্তীতে তো আমাদের আর করার কিছু না। সেখানে আপনি নিশ্চিত হলেন কিভাবে যে আপনি যেই ইতিবাচক পরিবর্তনটা আনতে চাইছেন সেটি অন্য কেউ করবে? মানে এই ব্যাপারে নিশ্চিত হলেন কি করে যে শেখ মুজিবকে সরিয়ে দিলেই যেই আসুক খন্দকার মোশতাক করে নিয়ে? এটা একটা পলিটিক্যাল ক্যালকুলেশন যে কেউ আওয়ামী লীগের থেকে প্রেসিডেন্ট হলে অ্যান্ড আওয়ামী লীগের পার্লামেন্টকে রাখলে, ঠিক আছে, এবং তাইলে আওয়ামী লীগ উইল ফিল কনফিডেন্স কে আমরাই ক্ষমতায় আছি, সেটা একটা।
আরেকটা হলো যে ওদেরকে কেউ ক্ষতি করার জন্য কেউ আর লাভ দিয়ে আসতে পারবে না, কারণ ওরা ক্ষমতায় আছে, সুতরাং মারতে গেলে ওরা মারা পড়বে। 14 তারিখ রাতে মুভ করলেন আপনারা, রাইট। কটার দিকে? কবে? সকাল 4টা-5টার দিকে মুভ করছে। আপনি তো নিজে সরাসরি মুভ করেন না, আমি আর ফারুক সরাতে যাই না। আমি 32 নম্বর কোথায় আমি এখনো চিনি না। রাফলি আইডিয়া ধানমন্ডি লেগে 32 নম্বর কোথায় আমি নিজে চিনি না। তো আপনি ছিলেন কোথায় ওই ঘটনার সময়? মোবিলাইজ যখন করা হয় তখন আমি সকালবেলায়, রাত্রেবেলায় তো বলা আছে মোশতাককে যে উনি আছেন, সন্ধ্যাবেলা টেলিফোন করতে গেলে আপনি এখানে আসেন না কোথাও, ঠিক আছে? হ্যাঁ, বাসায় আসেন। আমি বললাম যে সকালবেলা আসবো আমি, কারণ আমার দায়িত্ব ছিল ওনাকে নিয়ে আসা প্রেসিডেন্ট করে রেডিও সেন্টারে, টেলিভিশন সেন্টারে, রেডিও স্টেশনে গেছিলাম আমরা। তো ওনাকে নিয়ে আসা, তো আমি জানি আমি সকালে যেতে হবে। আমি সকালে যাওয়ার আগে আমি আবার হাফিজ আর কর্নেল আমিন, ওরা দুজনকে ডাকে আবার আলাপ করলাম যে ঠিক আছে তোমরা আসতে পারো নাই, বাট উই আর মোবিলাইজিং। 15 আগস্টের সকালে, 15 আগস্টের সকালে, টু আর্লি, ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে 5 তারিখ কখন ট্রুপস মুভ করলো? 14 তারিখ রাতে ওই তো সকাল 4টার দিকে, মানে দিকে। ফজরের নামাজের আগে দেওয়ার, জি, ওরা পড়ছে তো বিভিন্ন এরিয়াতে, যখন টিমের নেতৃত্ব দিচ্ছেন, যখন ইসের অপারেশনের নেতৃত্ব কে দিচ্ছিলেন? অপারেশনগুলো ডিটেইল করার জন্য কর্নেল ফারুকের রেসপন্সিবিলিটি। সারা রাত্র ওই ব্রিফ করছে, ওই প্রিপারেশন করছে, ওই গ্রুপিং তৈরি করছে, এবং ওই গ্রুপিং পাঠাবে, ওদেরই ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট এগুলি সব করছে। আমার কাছে যা ট্রান্সপোর্টেশন ছিল সেটা আমি দিয়ে দিছি, আর বাকি ওটা করছে। তো সেইখানে আমি এদিক দিয়ে ব্যস্ত। তো তখন আমি ওদেরকে ডাকলাম, দেখে বললাম মোবিলাইজেশন হয়েছে, এখন তোমরা তোমাদের ইউনিটে যাও। তখন ও বললো যে ইউনিটে যাওয়ার আগে আমরা সব ব্রিগেড কমান্ডার ছিল তখন সফায়েত জামিল, তো সফায়েত জামিলের এখানে গিয়ে সফায়েত জামিলকে সাথে কথা বলি, তাইলে এটা ইজি হয়। ফার্স্ট বেঙ্গল, হ্যাঁ, মেজর হাফিজ, চলো। তো ওদের লোকেশনগুলো আমাদের কাছেই ছিল, জিয়ার বাসাও আমার ইউনিটের পেছনেই, এবং কর্নেল জামিলও কাছেই ছিল। তো আমরা সবাই আমার ইউনিট থেকে, আমি আমার ইউনিটে ছিলাম, আমার ইউনিট থেকে সেখানে ওরা আসা পরে আমরা বেরিয়ে হেঁটে হেঁটেই কর্নেল জামিলের এখানে গেলাম। তো জামিলের কাছে গিয়া তারপরে হাফিজ নিজেই তখন কর্নেল জামিলকে ব্রিফ করলো, তো এটা হবে। তখন যখন কথা চলছিল তখনই আর্মি হেডকোয়ার্টার জেনারেল শফিউল্লাহ টেলিফোন আসলো সমাজে, যে এরকম শেখ মুজিব সাহেব টেলিফোন করেছে, দেয়ার আর সাম ট্রুপস দেয়ার, তো তুমি জানো কিনা? তো উনি বললো যে টেলিফোন রেখে হলো যে না, ট্রুপ গেছে, আমি কিছু জানি না। তারপরে এসে বসছে, বসার পরে হাফিজ ওনার সাথে কথা বলছে সেটা। এরপরে সেকেন্ড টেলিফোন আসছে যে উনি তো মারা গেছেন, শফিউল্লাহরই টেলিফোন আসছে। তারপর বললো যে মারা গেছেন, আচ্ছা কি করা যায়, আচ্ছা ঠিক আছে। আবার চলে আসলেন, চলে এসে তারপরে সফায়েত জামিল বললো যে ঠিক আছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। সফায়েত জামিলকে কি ফোন করলেন আপনারা? না না, ওর বাসায় বসা ড্রয়িং রুমে। আচ্ছা, কর্নেল জামিলের কথা বলছিলেন? হ্যাঁ, ওই না সফায়েত জামিলই তো, কর্নেল সফায়েত জামিল, হ্যাঁ জামিল, হ্যাঁ। তো জামিলের বাসায় বসা, হাফিজও আছে, এমন আমিনও আছে ওখানে। তো বাসায় এসে বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তারপরে বেরোচ্ছি। তো উনি তাড়াতাড়ি রেডি হয়ে এলেন, রেডি আমরা আবার হেঁটে হেঁটে আসতেছি। আইসা তো আমি বললাম যে এখানে আপনি ব্রিগেড হেডকোয়ার্টারে যাবেন ইউনিটে? এরা তাহলে হ্যাঁ ওখানেই যাবো তাড়াতাড়ি, তবে 1 মিনিট আমি জিয়ার বাসায় যাচ্ছি, গিয়ে জিয়ার সাথে একটু কথা বলে আসি, কথা বলে আমি ব্রিগেডে চলে যাবো। তো সেখানে
সেই কথা হওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি হাফিজকে বললাম ঠিক আছে তুমি ব্রিগেডে থাকো আর এই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টকে তুমি স্ট্যান্ড বাই রাখো। তো সেইখানে আমরা তো উনি গেলাম। কোনো মানে ওনার রিঅ্যাকশন কি ছিল এই মুহূর্তে? নাথিং, কর্নেল শাফাত জামিলের কোনো রিঅ্যাকশন ওয়াজ নাথিং। উনি রেডি হলেন, রেডি হয়ে হাফিজ যখন ব্রিফ করলেন তখন উনি তেমন কিছু বলেন না, শুনে যাচ্ছেন। তারপরে উনি রেডি হলেন, রেডি হয়ে আমাদের সাথে হেঁটে হেঁটে আসলেন এবং হেঁটে হেঁটেই জিয়ার বাসায় গেছেন। কোথায় গেলেন? আমি ওখানে এসে আমার ইউনিটের টার্নিং এ বলছিলাম আমি আমার ইউনিটে যাই। ছিল যখন আপনি কি ওইখানেই প্রথম শুনলেন যে বঙ্গবন্ধু মারা গেছেন? হ্যাঁ, ওখানেই শুনছি। হ্যাঁ, তখন আমি বললাম যে দেখেন আমার তো এখন সময় নেই, তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি খন্দকার মোশতাককে রেডিও সেন্টারে নিয়ে আসতে, কারণ অলরেডি সকাল হয়ে গেছে। সুতরাং ফার্স্ট নিউজ যেতে হবে এবং নিউজের প্রথম এটাই হলো যে খন্দকার মোশতাক শুড অ্যানাউন্স অ্যান্ড সাপোর্টেড বাই দ্য আর্মি চিফ অ্যান্ড ডেপুটি চিফ প্লাস এয়ার চিফ, নেভাল চিফ। মেজর ডালিম তো মেড অ্যান অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, বেশি বলছি। তো সেইখানে উইদাউট এনিথিং আমি যখন খন্দকার মোশতাককে নিয়ে আসতে গেছি, ডালিম জোর করে নিজের থেকে গিয়ে রেডিওতে গিয়ে সে একটা মানে অ্যাবসলিউট একটা থার্ড ক্লাস অ্যানাউন্সমেন্ট করছে। আচ্ছা, যদি সেখানে বলছে খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে কি জানি বলছে, এটা আমি শেষে আমার এত রাগ হয়েছিল যে এই করার জন্য, এইটা ইট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। আমি বলি এটা করার জন্য আমার এত রাগ হয়েছে যে এটা আমি পরে শুনতেও চাই না কি বলছে। তো এবং সেখানে গিয়ে আমি খন্দকার মোশতাককে নিয়ে চলে আসি রেডিওতে। সেইখানে এসে তারপরে এই পার্টটা আমি একটু পরে শুনি। তার আগে এই যে সবাইকে মেরে ফেলা হলো, ওনার পুরো ফ্যামিলি, একমাত্র 2 মেয়ে বাইরে ছিলেন তারা, তাদের বাদে, এবং অন্যান্য জায়গায় শেখ ফজলুল হক মনি, আব্দুর রব শ্রীনিবাস সহ যাদেরকে মারা হলো, এটি কিভাবে ঘটলো যদি আপনাদের প্ল্যানের মধ্যে না থাকে? ইনক্লুডিং শেখ রাসেল, একটা বাচ্চা ছেলে। রাইট, সেটা আগে প্রথম শুনতে যাচ্ছেন। সেইখানে according to me there is nothing planned and I am sure Farooq also did not thought like that. আমি বেশ কিছুক্ষণ পরে জানছি, কারণ আমি তখন মোশতাককে আনতে চলে গেছি, ইন বিটুইন হয়েছে, তখন আমার কাছে কোনো যোগাযোগও নাই টেলিফোনের বা কিছু। তো আমি মনে করছি যেভাবে প্ল্যান ছিল সেভাবে ফারুক এনশিওর করছে। ফারুক ওয়াজ সাপোজ টু বি ইন দি রেস কোর্স ওয়ার উই মেড এ হেডকোয়ার্টার, যে ফল ব্যাক হেডকোয়ার্টার ওখানে, এবং ফারুক উইল হ্যান্ডেল দ্যাট অ্যান্ড ফারুক উইল বি দেয়ার। তো ইন দ্য মিন টাইম ফারুক রক্ষী বাহিনীর ওইদিকে যেটা গার্ড আছে ওই দিক দিয়ে ঘুরান দিয়ে ওদেরকে নিউট্রালাইজ করে ওই দিকে চলে আসবে। অ্যান্ড রক্ষী বাহিনী ডিড নট ডু এনিথিং, দে আর নিউট্রালাইজ অ্যান্ড দে আর kept quiet. তো সেইখানে যখন শোনা হলো, তারপরে পরে যখন আমি খন্দকার মোশতাককে নিয়ে আসছি তখন আমি শুনছি, তখনই আমার কাছে কমিউনিকেশন এরকম, তো ট্রুপ যারা গেছিল তারা কারো কথাই শুনে না, এরকমভাবে সবাইকে মেরে ফেলছে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, এই কথা খন্দকার মোশতাককেও বলার দরকার নেই, কারণ তাহলে সেও যদি ব্যাগে বসে যায় আমি তাহলে প্রেসিডেন্ট হব না, কারণ সে তো কোনো ফ্যামিলি মেম্বারের ব্যাপারে সেও তো কিছু বলে নেই, আমি তো বলি নেই। তখন আমি বলছি ঠিক আছে, এটা পরে হবে। তখন ওইদিকে আমি সবার জন্য বলছিলাম যে ঠিক আছে আপনি ব্রিগেডিয়ার করে বা ফার্স্ট বেঙ্গলে থাকেন। তখন শফিউল্লাহ, তারপরে জিয়া, তারপরে আর্মি দিস এয়ার চিফ অ্যান্ড নেভাল চিফ, ওদেরকে ডাকলাম যে ফার্স্ট বেঙ্গলে চলে আসেন। ঠিক আছে, ফার্স্ট বেঙ্গলে চলে আসেন। তারপরে ওরা সবাই ফার্স্ট বেঙ্গলের অফিসে চলে আসলো। ফার্স্ট বেঙ্গলের অফিসে চলে আসলো এবং তখন যখন আমরা সবাই যখন ওখানে গেলাম, তখন বলে যে, তখন আমি যখন গেলাম তখন দেখলাম যে ফার্স্ট বেঙ্গলের যে ট্রুপস আছে তারা আগে আমাদের প্রত্যেক অফিসে, আপনার ফার্স্ট বেঙ্গলের অফিসের মধ্যে শেখ মুজিবের ছবি সিওর অফিসে লটকানো ছিল, ওইটাকে নামাইয়া ওরা ওইটার উপরে লাফাচ্ছে আর এনজয় করছে।
তো যখন শফিউল্লাহ জিয়া ওরা সবাই চলে আসলো, তারপরে আমি গিয়ে পৌঁছলাম, ওরা বলছে ওরা চলে আসছে, তো ঠিক আছে। আমি গেলাম, আমি যাওয়ার পরে তখন আমি বললাম যে চলেন যাই, এখানে খন্দকার মোশতাক ওখানে আছে একটা। তখন শফিউল্লাহ একবার বললো যে দেখো ডালিম এমনভাবে খারাপ ব্যবহার করছে, আমার তো যেতে ইচ্ছা করছে না। আমি বলি ডালিম খারাপ ব্যবহার করছে, সুতরাং সেটা দেখা যাবে, আপনি এখন চলেন। তারপরে সেই কিছু বলে নাই। শফিউল্লাহ জিয়া, এয়ার চিফ, নেভাল চিফ, 4 জন এটা রেডিওতে আসলো। রেডিওতে আসার পরে খন্দকার মোশতাক স্পিচ দিলেন এবং সাথে সাথে শফিউল্লাহ জিয়া অ্যান্ড এয়ার চিফ অ্যান্ড নেভাল চিফ ওরা ওদের এলিজিয়েন্স দিল। এই জায়গায় আমরা আজকের পর্ব শেষ করতে হচ্ছে। আপনার সঙ্গে আবার আগামীকাল আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নেব। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা লিখবেন, লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় আমাদের চ্যানেল IGP Box 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে টিম@ccn-minter.com, এবং SMS এর মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন 6969 নাম্বারে SMS করে, যে কোনো মোবাইল থেকে। কর্নেল আব্দুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিন্তু বর্তমানে এক্সাইলে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত খন্দকার আব্দুর রশিদের সঙ্গে। উনি আমাদেরকে বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নিহত হয়েছেন, এবং এই সপরিবারে হত্যাকাণ্ডের, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার ওই রাতেই 32 নম্বরের বাড়িতে হত্যার পরিকল্পনাটা তাদের ছিল না। কিন্তু কিভাবে ঘটনাটি ঘটলো, কেন ঘটলো, সেটি নিয়ে আমরা তার সঙ্গে আগামী দিন কথা বলবো। উনি আমাদেরকে জানিয়েছেন যে খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হবার দায়িত্ব পালনের সম্মতি দিয়েছিলেন অনেক আগেই, দায়িত্ব নিতে গেছেন সে কথাও জানিয়েছেন, এবং সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের সমর্থনের কথা আমাদেরকে জানান। আমরা বাকিটা আগামীকাল শুনবো চ্যানেল আইতে তৃতীয় মাত্রা অনুষ্ঠানে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন।